ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার। দুপুরে তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এদিকে ঢাকা 15 মিরপুর কাফরুল আসনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। আর ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে বগুড়া 6 সদর সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। সকাল 10:25 জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর তার মনোনয়নপত্রটি পরীক্ষা করে সিদ্ধান্ত দেন একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অপরদিকে বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে 5 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়। বিকল্প প্রার্থী হিসেবে গাবতলী উপজেলা বিএনপি সভাপতি মোর্শেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এএম সালেহকে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে আছেন আমাদের আরও একজন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। ইউসুফ, বিএনপির গুলশান কার্যালয়ে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা আমি দর্শকদের ইতিমধ্যে জানিয়েছি। আজকের কি কর্মসূচি নিয়ে তারা কথা বলবেন, কি তথ্য আছে আপনার কাছে? মেহেদী, আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুর 12:15টার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানে যে রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়ে প্রবেশ করেছেন এবং তার সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখান থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন। আজকে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তারেক রহমান আজকে অনির্ধারিতভাবেই চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন। ধারণা করা হচ্ছে যে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকালের পর চেয়ারপারসনের পদটি খালি রয়েছে, সেই পদটি অর্থাৎ চেয়ারপারসন যেসব দায় দায়িত্ব পালন করতে, সেই দায় দায়িত্বের বিষয়ে হয়তো তিনি কথা বলবেন কিংবা এই সমস্ত বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে আসলে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং নির্বাচনে কীভাবে বৈতরণী পার হওয়া যায়, সেই বিষয়টি নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে এবং সেখানে বসে হয়তো তারা এ বিষয়ে কথা বলবেন এবং সামগ্রিক টোটালি রাজনীতির সামগ্রিক বিষয় নিয়ে হয়তো কথা বলবেন আর কি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কার্যালয়ে প্রবেশ করে সেই বিষয়টি কি সংবাদকর্মীদেরকে আগে থেকে জানানো হয়নি। এখানে যারা আমরা সাংবাদিকরা উপস্থিত ছিলাম তারাই আমরা এখানে জানতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে প্রবেশ করেছেন। এই যে অনির্ধারিত কর্মসূচিটি প্রেস মিডিয়া উইংয়ের পক্ষ থেকেও কিন্তু আমাদেরকে তেমন কিছু জানানো হয়নি। তবে ধরে নেওয়া যায় যে যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি আসলে কিভাবে পরিচালনা করা হবে সেই বিষয়ে হয়তো তারা আলাপ আলোচনা করবেন। তবে আজকে কিন্তু বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়া আর কেউ কিন্তু ছিলেন না। যদিও বিএনপির মহাসচিব বের হয়ে চলে গেছেন, তিনি জাতীয় পার্টির একাংশের যে চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, উনি হাসপাতালে অসুস্থ আছেন, ওনাকে দেখতে গিয়েছেন। আর লুৎফুজ্জামান বাবর এখনও কার্যালয়ের ভেতরেই রয়েছেন। তবে সেখান থেকে যদি লুৎফুজ্জামান
আসাদুজ্জামান বাবর বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কিংবা প্রেস উইংয়ের পক্ষ থেকে যদি কোনো বিষয় জানানো হয় তাহলে হয়তো আমরা জানাতে পারবো যে দুপুর 12:30 থেকে এখন পর্যন্ত কিংবা যতক্ষণ পর্যন্ত উনি থাকেন আসলে কোন কোন কাজকর্ম করেছেন কিংবা কী কী তদারকি করেছেন সেই বিষয়গুলো হয়তো আমরা স্পষ্ট করে নির্দিষ্ট করে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। মেহেদি, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। মেহেদি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। ইউসুফ জানাচ্ছিলেন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আবার আপনাকে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও সমাধিসৌধে মানুষের ঢল দেখা গেছে। ভোর থেকেই ঘন কুয়াশার তীব্র শীতকে উপেক্ষা করে রাজধানী শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কবর জিয়ারতের পাশাপাশি সমাধিতে ফুল দেন অনেকে। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, জীবনের প্রতিটা মুহূর্ত বেগম জিয়া কষ্ট করে গেছেন। এছাড়া তিনি শুধু দেশের নেতা নন, তাকে বিশ্ব নেতা হিসেবে অভিহিত করেন অনেকে। এদিকে বেলা 11টার দিকে সমাধিসৌধে মহিলা দলের শ্রদ্ধা শেষে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের আপুসীন নেত্রী শিখিয়েছেন কিভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হয়। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান। তার যে অটুট মনোবল, তার যে স্থৈর্য, আত্মসংযম, তার যে সাহস, তার যে দৃঢ় প্রত্যয় যে তাকে কোনো হুমকির মুখে তার জনগণ এবং তার মাটি থেকে সরানো যায় না, তার জ্বলন্ত এক প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যে নিজে যন্ত্রণা সহ্য করে, অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন, সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব। এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে, নতুন দিগন্তের দিকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা 19 আসন সাভারে তৎপরতা বেড়েছে রাজনৈতিক দলগুলোর। নির্বাচনে জয়ী হতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। চায়ের দোকানের আড্ডা থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায় নির্বাচনী আমেজ বিরাজ করছে এখন। সাভার থেকে আসাদুজ্জামান খায়রুলের রিপোর্টে বিস্তারিত তথ্য। তফসিল ঘোষণার আগে থেকেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন ঢাকা 19-এর এমপি প্রার্থীরা মাঠে ছিলেন সক্রিয়। নগর ও উপশহর মিলিয়ে গঠিত এই আসনে রয়েছে নানা শ্রেণী পেশার 7,47,070 জন ভোটার। বর্তমানে নির্বাচন নীতিমালার কারণে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা না চালালেও গোপনে চলছে প্রার্থীদের প্রচারণা। ইতিমধ্যে ঢাকা 19 আসনে বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র 11 জন প্রার্থী মনোনয়ন ফর্ম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে অবশ্যই আমরা আমাদের সাভার আশুলিয়া আসন থেকে একটি ভালো রেজাল্ট আমরা আশা করি ইনশাআল্লাহ। সাভার আশুলিয়াতে তারুণ্যের যে দল গণ অধিকার পরিষদ, সেই তারুণ্যের দলের একটি বিশাল একটি বিজয় হবে ইনশাআল্লাহ। হেভিওয়েট প্রার্থী সহ সকল প্রার্থীরাই প্রতিপক্ষকে মোকাবেলায় নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। এতেই বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে ঢাকা 19-এ ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। নির্বাচন করার জন্য সহায়ক যা পরিবেশ, সেটাও আমরা কিন্তু আমাদের জায়গা থেকে দায়িত্বশীলতা পরিচয় দিচ্ছি। আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম দীর্ঘ প্রায় 1 বছর যাবত আমরা এখানে পরিচালনা করছি। এছাড়াও দীর্ঘ সময় পরে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিফলন ঘটবে শ্রমিক সহ সাধারণ ভোটারদের আশা আকাঙ্ক্ষার। এমনটি বলছেন সাভারের সাধারণ ভোটাররা। আমরা যেন নারীদের মাধ্যমে ওরা যাতে আমাদের নিরাপত্তা দেয়, আমরা যেন যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি। নতুন ভোটার এরা বুঝে গেছে কাকে দেশ চলবে, কাকে দেশ আর আবার সেই আগের পরিস্থিতি হবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি প্রতিপালনের জন্য রেজিস্ট্রেশন নিয়োগ দেওয়া হয়েছে এবং কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পাওয়া যায়নি। নির্বাচন কমিশন হতে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্টের যখন পরিপত্র বা নির্দেশনা আসবে সেই অনুযায়ী ফোর্স ডিপ্লয়মেন্ট করা। সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এই নির্বাচন, এমনটি আশা করছেন ঢাকা 19-এর ভোটার ও প্রার্থীরা। এখন শুধু দেখার পালা সাধারণ মানুষ কার হাতে তুলে দিবে ঢাকা 19-এর দায়িত্ব। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ থেকে
6 জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই সময়ে হাদি হত্যার বিচার নিশ্চিতে সহযোগিতা চাইতে সরকার, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা। একই সঙ্গে আগামী 7 জানুয়ারির মধ্যে হাদির খুনি ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তা না হলে 7 জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। 22 কর্মদিবসের মধ্যে বিচার না করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা। এবারে দেশের আবহাওয়া পরিস্থিতি। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এই সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। গত 24 ঘন্টায় এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি। ঢাকার বাইরের চিত্র। মৌলভীবাজারে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চা শ্রমিক, কৃষক, ছিন্নমূল ও দরিদ্র মানুষেরা। প্রতিনিধি সঞ্জয় কুমারদের তথ্যচিত্রে তুলে ধরছেন বিস্তারিত তামান্না সাদিকা। বিল হাওর পাহাড় ও চা বাগান পরিবেষ্টিত জেলা মৌলভীবাজারে বেশ কয়েকদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা আর হিমেল হাওয়ার দাপট। অনেক বেলা পর্যন্ত কুয়াশা আর ঠান্ডা বাতাসে আবৃত থাকে পুরো এলাকা। এমনকি দিনের বেলায়ও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এই অবস্থায় খুব সকালবেলা কাজে যোগ দিতে হয় চা শ্রমিক, কৃষক সহ খেটে খাওয়া মানুষের। বড় ও রবি শস্য চাষের মৌসুমে তারা অত্যন্ত কষ্টের মাঝেই করছেন চাষাবাদ। কুয়াশা পড়ছে, কুয়াশার মাঝে আমরা কাজে আইছি। আমরা কাজ না করলে তো আমরা খাইতে পারতাম না। কাজ করাই লাগবো, না করলে তো পেটে ভাত মিলবো না ভাই। ঠান্ডা নাকি আমরা খাম করতাম পারি না, আমরা খুব কষ্টে আছি। দিন মজুরি করি, তো বাচ্চা কাচ্চা নিয়ে খাই, কোনো রকম ডাল ভাত দুইটা। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশা চালক ও খেটে খাওয়া শ্রমজীবীরা। ছিন্নমূল এবং দরিদ্র মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বাতাসে প্রচুর ধুলাবলির কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালগুলোতেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা লাগছে, 5 দিন ভর্তি, শুক্রবারে ভর্তি হয়েছি। আজকে দেখাইছি এক্সট্রা হয়েছে, কমছে না। অপরদিকে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠেছে। শীতার্থ দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে পাওয়া কম্বল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা যে কম্বলগুলো পেয়েছি তা বেশ আগেই আমাদের বিতরণ কার্যক্রম শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপেরগুলোর বিতরণ কার্যক্রম চলমান আছে। এটা আশা করছি আমরা আজকালের মধ্যে শেষ হয়ে যাবে। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।